দোস্ত, গত রাত্রে একটা ভালো একটা মুভি দেখছিলাম, আচ্ছা, মুভির নাম কি? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। ওইটার ক্যারেক্টার থেকে শুরু করে কাহিনী বলতে গেলে পুরো মুভিটাই সেই ছিল। বিশেষ করে আমার একটা ক্যারেক্টার খুবই ভালো লাগছে, কোনটা? জ্যাক স্প্যারো। জ্যাক্স মুভি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে। মুভিটা আমিও দেখছি, কিন্তু হচ্ছে কি, ব্ল্যাক বিয়ার্ড চরিত্রটা বাস্তবে এক্সিস্ট করে। সত্যি? যেটা হচ্ছে ইয়েস, যেটা আমাদের মুভিতেও দেখা যাচ্ছে, ওটা বাস্তবে এক্সিস্ট করে। সত্যি? অবশ্যই। এটা পাইরেটসদের নিয়েই তোই মূলত আমাদের এই মুভিটা, তাই না? শুধু আমাদের মুভিতে তো একটা আংশিক দেখাইছে, কিন্তু আমাদের কোনো একটা অংশ তারা তুলে ধরছে, তাই না? কিন্তু হচ্ছে কি, এটা বাস্তবে আরো বিশাল বিস্তৃত একটা কাহিনী আছে। এটা তোকে আমি বলবো সবটা কাহিনী? হ্যাঁ বল, কারণ আমি জানতাম না যে এরকম কাহিনী ছিল। কাহিনী ছিল বলতে এখনো আছে। এখন যে আমরা সোমালিয়ান জলদস্যু দেখি, তারপর হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে যে দস্যুতা বৃত্তি হয়, এগুলো কিন্তু এগুলোরই অংশ। কিন্তু হচ্ছে কি, আমরা এখন ঠিক 2000 বছর আগের কাহিনী নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে কি আমাদের রোমান সাম্রাজ্যের সাথে বরং তাদের যুদ্ধ লাগতো। এত শক্তিশালী ছিল আগের পাইরেটস গুলা। সত্যি? অবশ্যই। তারা কি করতো? আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি, কিভাবে তারা শুরু হইলো, মানে তারা কিভাবে দস্যুতা বৃত্তিতে গেল। এই যে আমাদের যে আফ্রিকা অঞ্চল আছে, তারপর হচ্ছে কি আমাদের ইউরোপের কিছু কিছু অথবা মিডল ইস্টের কিছু কিছু কান্ট্রি আছে, যারা হচ্ছে কি মানে আফ্রিকা, তারা কি করছে, আমাদের ভূমধ্য সাগর অথবা হচ্ছে কি আমাদের লোহিত সাগর, তাদের পাশাপাশি মানে কোস্টাল এরিয়াতে যারা পড়ছে, ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটু গরিব হয়। কারণ দেশের সেন্ট্রাল সরকার কখনো ওই কোস্টাল এরিয়ায় যায় নজর দিতে পারে না, তখন তারা একটু গরিব হয়, তারা মাছ চাষ। এখন সমুদ্র থেকে তো তারা সবসময় মাছ আহরণ, বছরের 365 দিন তো আর মাছ পাওয়া যায় না সমানভাবে। তখন তারা কি করে, তাদের পেটের দেয় এই দস্যুতা বৃত্তিতে জড়ায় গেছে। এটা ঠিক, কারণ তাদের, হ্যাঁ বলো, দারিদ্রতা যত বাড়বে ততই তো বিশৃঙ্খলা বাড়বে। ইয়েস, তখন বিশৃঙ্খলা বাড়বে। তারপরে হইতেছে তাদের চোখের সামনে দিয়ে 1000 কোটি টাকার জিনিস নিয়ে যাইতেছে বড় বড় জাহাজ, তারা একটু চাইলেই আটকায় ফেলতে পারে। তাহলে তারা এই সুযোগটা নিবে না, তারা অ্যাকচুয়ালি ওই সুযোগটা নিতে গিয়েই দস্যুতা বৃত্তিতে জড়ায় পড়ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একবার কেউ দস্যুতা বৃত্তিতে জড়ায় গেলে আইদার সে ইচ্ছে করে ছাড়তে পারে না, অথবা হচ্ছে কি কোনো কারণে ছাড়তে পারে না। কারণ একটা গ্যাংয়ের ভিতরে জড়ায় গেলে ওইটা থেকে বের হওয়া এত ইজি না। আবার একবার ওই স্বাদটা পেয়ে গেলে, মানে কম কষ্টে এত বিশাল টাকা পয়সা পায় গেলে, কেউ সহজে ছাড়তেও চায় না। তবে যদি আদিমকালের যদি চিন্তা করি, তাহলে এদের মেইন টার্গেট কারা ছিল? মেইন টার্গেট বলতে আমরা আগের কালের যদি চিন্তা করি, আগের কালে তারা কি করতো, মূলত এই দস্যুতা বৃত্তি শুধু জলপথেই ছিল না, তারা স্থলপথেও করতো, আক্রমণ করতো। তারা স্থলপথে কি করতো, বর্গী, এই আমাদের ভারত উপমহাদেশে কিন্তু বর্গী ছিল, বর্গীরা যেই দিকে যাইতো পুরো এলাকা একেবারে তছনছ করে দিয়েছে, মানে লুটতরাজ করে ফেলতো। তারা অ্যাকচুয়ালি সেই কাজটাই করতো, কিন্তু তারা সমুদ্র পথে চাইতো। আমাদের ছোটবেলায় যে ছড়া পড়তাম যে বর্গী এলো দেশে, হ্যাঁ, এই যে খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, আর কটা দিন সবুর করো, হাসনা বুনেছি, মানে ওই লাইনগুলা, ওইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই কাহিনী থেকে আসছে। তো এখন যদি আমরা পাইরেটসে আসি, তাহলে পাইরেটসের সাথে তাহলে কারা এদের ছিল, কারা মানে এদের মেইন টার্গেট ছিল, কাদেরকে বেশি? তারা টার্গেট ছিল মূলত বণিক শ্রেণী, যারা ব্যবসা বিজনেস করে কি করতো, এই যে আমাদের এশিয়া মহাদেশ, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে কি আমাদের অস্ট্রেলিয়া, এদিক থেকে যারা বাণিজ্য করে, যেমন মশলা, তারপর হচ্ছে কি মানে বিভিন্ন টাকা পয়সা, সোনার রূপা, মানে বিভিন্ন কিছু আদান প্রদান হইতো এই পথে, যারা মূলত এদিক থেকে মানে তাদের কি বলে, সিন্ধুক মানে যত বাণিজ্যিক যত সামগ্রী আছে, টাকা পয়সা বা হচ্ছে মশলা বা কাপড়, সুতি কাপড়, তুলা, এই সবকিছু নিয়ে এগুলা সবকিছু কিন্তু এই দিকে যাতায়াত হতো। যারা মূলত টাকা পয়সা নিয়ে যখন যাইতো, সোনার রূপা নিয়ে যাইতো, যখন হচ্ছে তারা বিক্রি করে, মানে বিজনেসটা শেষ করে যখন যাইতো বাড়িতে সম্পদ নিয়ে, মানে টাকা পয়সা যখন উঠাইতে যেত, ঠিক তখনই তাদের আক্রমণ। আর যতটুকু আমার মনে পড়ে, একদম যখন মানে আদিমকালে বলতে গেলে ওই সময় তো হচ্ছে ইউরোপিয়ান রাজত্বের হচ্ছে এক জয় জয়কার ছিল, যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য ছিল, গ্রিক সাম্রাজ্য ছিল। এদের তো হচ্ছে বলতে গেলে এখান থেকে আমাদের যে এশিয়ায়, তারপর অস্ট্রেলিয়া, এখান থেকে জিনিসপাতি নিয়ে হচ্ছে ওরা নিজেদের দেশে নিয়ে যেত। সমুদ্রপথ একটা বিশাল বড় রাস্তা, তো অনেক সময় লাগে যেতে, এর মাঝখানে কিন্তু যে কোনো অঘটন ঘটতে পারে।
এমন কি হচ্ছে কি, আরো ইন্টারেস্টিং কথা হচ্ছে কি, এখন তো আমাদের ব্যাকআপ দেওয়ার মতো বিশাল বড় সেনাবাহিনী আছে প্রত্যেক দেশের কাছে, কিন্তু পাইরেটসরা এত শক্তিশালী ছিল, তাদের দল এত সুগঠিত ছিল, মেম্বার্স এত বেশি ছিল যে একটা দেশের সেনাবাহিনীও সাহস পাইতো না ওদেরকে আক্রমণ করতে। সত্যি অবশ্যই তারা কি করতো, এমনকি রোমান সাম্রাজ্য ওই পাইরেটসদের দিয়ে প্রক্সি ওয়ার চালাইতো। প্রক্সি ওয়ার বলতে গেলে বর্তমানে যেমন হচ্ছে ইরান হচ্ছে এই হামাস হিজবুল্লাহকে ইউজ করতেছে, আবার হচ্ছে আমেরিকা হচ্ছে ইসরায়েলকে নিজের প্রক্সি দিয়ে হচ্ছে মধ্য মিডল ইস্টটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, এরকম ওই ঘটনাটাই ঘটতো অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে কি, রোমান সাম্রাজ্য কিন্তু বিস্তৃত হতো, আমরা বিভিন্ন ইতিহাসে পড়ছি, তারা কিন্তু এক রাজ্য দখল করে থেমে থাকতো না, তাদের পাশে আক্রমণ করতে এগুলো ছড়ায় যেত। তারা কিভাবে এই রাজ্যটাকে দুর্বল করতো, প্রথমে কি করতো, ওইখানে পাইরেটসদের পাঠাইতো, তারা দস্যুতা বৃদ্ধি করতো, ওই অঞ্চলের মানুষের মনে সন্দেহ ঢুকাইতো, মানে ওই অঞ্চলের রাজার বিরুদ্ধে একটা ম্যাস মুভমেন্ট গড়ে তুলতো। ওই সুযোগ নিয়ে তারা পরে কি করতো, ওই রাজ্যটা দখল করে ফেলতো। তবে এমন তো না যে মানে দস্যু একদম মানে রোমানদেরকে তো ক্ষতি অনেক করেছিল। হ্যাঁ, আমার যেটুকু মনে আছে যে এই দস্যু যখন মাত্রা থেকেও ছাড়ায় যায়, তখন হচ্ছে পম্পে দ্য গ্রেট হচ্ছে এই দস্যুদের বিরুদ্ধে মানে একটা যুদ্ধ জারি করে। এটা কখন করছে, এটার একটা কাহিনী আছে। কি করছে, তারা তো নর্মালি অন্যান্য রাজ্য আক্রমণ করতেছে, কিন্তু তাদের সাহস এত বেড়ে গেছিল যে তারা সিনেটরদের, মানে রোমান সাম্রাজ্যের যে সিনেটর মানে বর্তমানে মন্ত্রী ছিল যারা, ওদের নারীদের বিভিন্ন জায়গায় আক্রমণ করে বসতো, মানে তাদের স্বার্থ উদ্ধার করতো খুব। তখন কি করছে রাজা, ওই অঞ্চলের যে আমরা রোমান সাম্রাজ্যের যে রাজা 87 শতকে, খ্রিস্টপূর্ব 87 শতকে একটা আইন পাশ করছে, ওই দস্যু দমন করার জন্য একটা আইন পাশ করছে। তখন হচ্ছে কি আমাদের মহাপুরুষ পম্পেই দ্য গ্রেটের নামটা এখানে চলে আসে, কারণ সে কি করছে, আমাদের অ্যাকচুয়ালি সে তার 3 মাসের মতো 120 দিনের মতো টাইম লাগছিল, কিন্তু নর্মালি বিভিন্ন জায়গায় পাওয়া যায় তার 40 ডেজ টাইম লাগছিল এই দস্যুবৃত্তি একেবারে 40 ডেজ। ইয়েস, সেখানে খুব হচ্ছে কি একটা ভালো একটা যুদ্ধ কৌশল খেলছে এখানে। কারণ হচ্ছে কি আমাদের যেমন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 11টা সেক্টর ছিল, তখন সে কি করছিল, 13টা সেক্টর ভাগ করছিল, 13টা এলাকায় ভাগ করছিল, পরে প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা জেনারেল নিয়োগ করছিল যুদ্ধ করার জন্য, মানে সুগঠিতভাবে একেবারে প্রত্যেকটা জায়গায় তার সেনাবাহিনী এমনভাবে পাঠাইছে যাতে তারা মানে তাদের আর হাঁটতে হয় নাই কোথাও, তারা সব জায়গায় জয়ী হয়ে গেছে খুব ইজিলি। তাহলে এই পাইরেটসদের, বিশেষ করে এই আমরা তথাকথিত যেই সব পাইরেটসে চিনি যে মাথায় কালো কাপড় পরা, জাহাজে তলোয়ার নিয়ে করা, এই সব পাইরেটসদের পতন কিভাবে হলো? পতনটা মূলত ওই যে ওইখানে আমাদের পম্পেই দ্য গ্রেট কি করছে, সে মূলত 40 ডেজের একটা টাইম লাইন নিয়ে এসে কি করছে, মানে বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে প্রায় 12,000-এর মতো পাইরেটসদের যে জাহাজ ছিল, তারপরে এগুলো মানে একেবারে ধ্বংস করে দেয় সবকিছু। তবে সে একটা মানবিক মানুষ ছিল, সে কি করছে, দস্যুতা বৃত্তির কিন্তু আগে গুরুতর শাস্তি ছিল, সে শাস্তি মাফ করে দিয়ে তাদের কি করছে, পুনর্বাসনের সুযোগ করে দিছে, তাদেরকে অন্য একটা দ্বীপে স্থানান্তর করে দিয়ে কি করছে, তাদেরকে কৃষক হিসেবে জীবনযাপন করার সুযোগ করে দিছে, তাদেরকে চাষ করার, খাওয়া দাওয়া করার অনেক সুযোগ করে দিছে। মানে সে কি করছে, একাধারে দস্যু যে জনগণ মানে কি বলে পাইরেটস যারা ছিল জাতি, তাদের কাছেও সে একটা মহাপুরুষ গেলে যে, এবং হচ্ছে কি তার নিজ সাম্রাজ্য যে রোমান সাম্রাজ্য, সেখানেও সে একটা মহাপুরুষ হিসেবে আবির্ভূত হয়, কারণ সে এখানে এই সাথে তার যুদ্ধ কৌশল, মেধা, দয়া মানে সবকিছুর একেবারে সমন্বয় করছিল। মানে একটা ভালো নেতা যেভাবে কাজ করতে, যে খারাপ কেউ কিভাবে ভালো পথে নিয়ে আসতে পারে এবং নিজের স্বার্থে বা নিজের দেশের স্বার্থের জন্য কিভাবে ওটাকে ব্যবহার করতে পারে। যেমন হচ্ছে আমরা অপরাধীদেরকে যেরকম আমরা জেলখানায় নিয়ে যাই, জেলখানা কিন্তু তাদের শাস্তিও হয়, কিন্তু তার সাথে সাথে তার হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থাও করে, যাতে তারা একটা যখন ওই শাস্তি শেষ করে যখন সমাজে ফিরে আসে, যাতে একটা ভালো একটা নাগরিক হয়ে ফিরে আসতে পারে, যাতে দেশের জন্য একটা ভালো কাজ করতে পারে, তার চরিত্রটা যাতে একটু সংশোধন হয়। তো বলতে গেলে হচ্ছে রাজাদেরই দোষ ছিল, কারণ তারাই তো এদেরকে হচ্ছে ইউজ করতো। প্রথমে তো হচ্ছে এদেরকে অবহেলা করছে, তারপর হচ্ছে এদেরকে ইউজ করছিল, পরে এদেরকে হারিয়ে হচ্ছে এদেরকে আবার নিজেদের দেশের স্বার্থে ব্যবহার করছে দেশের। তবে আমার যেটুকু মনে হয় যে হইতে পারে
ওই সময়কার যে ধারণাটা যে পাইরেট, ওইটা হতে পারে শেষ হয়ে গেছে, কিন্তু ওই পাইরেটসই কিন্তু এখনো শেষ হয়নি। পাইরেটস অবশ্য এখনো শেষ হয় না, এখনো তো আমরা দেখি এই যে সোমালিয়ান পাইরেটস আছে, তারপর হচ্ছে এখনো আমাদের এই যে আমাদের দেশেই তো অনেক এরকম ডাকাতি আছে, জলদস্যু আছে যারা হচ্ছে এখনো করে। তবে আমাদের দেশে হচ্ছে নৌবাহিনীরা এইসব ব্যাপারে একটু বেশি স্ট্রিক্ট আছে, যে দস্যুরা যাতে অ্যাটাক না করতে পারে। তবে মডার্ন যত ওয়ারফেয়ার আছে ওইখানে কিন্তু এখনো কিন্তু আদিমকালের যে পাইরেটসি গুলো আছে, আমার যতটুকু মনে হয় পাইরেটসি যত ট্যাকটিক্স স্ট্র্যাটেজি আছে এগুলো কিন্তু এখনো বর্তমানের যে নৌবাহিনী বা নৌবাহিনীর যত স্ট্র্যাটেজিস্ট আছে তারা কিন্তু এখনো এটা ইউজ করে। কারণ হচ্ছে কি আদিমকালে তারা মানে খুব বেশি সুগঠিত ছিল এবং তাদের ট্যাকটিক্স গুলাও ছিল খুব মানে ইউজ করার মতো ইউজেবল কোনো ট্যাকটিক্স ছিল, যেগুলো হচ্ছে কি আমরাও বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে এখন অ্যাপ্লাই হইতে দেখি। তারপরে হচ্ছে কি আমাদের মানে ওভারঅল সবকিছু এখানে আছে এখানে। তো একটা তাহলে এটা তাহলে সত্যি যে হয় সিনেমাতে সবকিছুই সত্য না, আবার সবকিছু মিথ্যাও না। ইয়েস, মানে একটা কম্বাইন করে আমাদের কাছে তুলে ধরে। তো মানে গ্লোরিফিকেশন যেটাকে বলে, যে সবকিছু একটু মাত্রাতিরিক্ত একটু বেশি করে মানে তুলে ধরে। মুভিতে যেমন পাইরেটসদের এখন হচ্ছে একটু করে যে হিরোর মতো করে দেখায়, যে মানে বাচ্চারাও হতে চায়, যে ছোট ছোট বাচ্চারাও বলে আমি পাইরেটস হব, আমি করব, আমি ট্রেজার হান্ট করব, করব, আমি অন্য জাহাজ থেকে নিয়ে যাব। কিন্তু এর পিছনের যে কাহিনী এটা অনেক ভয়ঙ্কর একটা, খুবই। আর যে পাইরেটসরা তারা একাধারে শুধু মানে দস্যুতাবৃত্তি করতো এমন না, তারা খুনও করতো, অনেক কিছু করতো। আগের কালে তো আইন কানুন এত সুগঠিত ছিল না, তখন দেখা যেত তারা মানে লুটতরাজ করার পাশাপাশি খুনও করে ফেলছে, বিভিন্ন কিছু করে ফেলছে, মানে অপরাধ অনেক করতো। তার মানে হচ্ছে তাদের মানে একাধারে অমানবিকও হইতো। তারপর হচ্ছে কি তারা মানে মানে কোনো দয়া মায়ার ভিতরে এদের পাওয়া যেত না। তো একটা জিনিসই যে মুভিতেই এইসব পাইরেটসি মুভিতেই মানায়, বাস্তবতায় হচ্ছে এরা এদের কাহিনীও ভয়ঙ্কর ছিল, এদের থেকে যারা বেঁচেছে তাদেরও অভিজ্ঞতা অনেক দুঃস্বপ্নের মতো ছিল।